অপারেশন এজেক্স, যে অপারেশনটা প্রত্যেকটা মুসলমানের বোঝা এবং জানা খুবই জরুরি। অপারেশন এজেক্স ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের প্রথম সফল অপারেশন। অপারেশন এজেক্স সেই অপারেশন যেটা আসলে আমেরিকা কিভাবে প্রত্যেকটা ইরানিয়ানের দুর্বিষহ জীবন আজকে ইকোনমিক নিরাপত্তা বিষয়ক তার জন্য কিভাবে আমেরিকা দায়ী। অনেক মানুষ ইরানকে ওন করে না, তাদেরকে শুধু শিয়া বলে, কিন্তু ইরানের পরিচয় তো আমাদের মুসলিম সভ্যতার জন্য কত গুরুত্বপূর্ণ, এটা যদি আমরা মুসলমানরা না বুঝি। ইরানে ইসলাম আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে সালমান ফারিসি সাহাবারা সহ সবাই মিলে এত গুরুত্বপূর্ণ কাদিসিয়ার যুদ্ধ, সেই যুদ্ধ থেকে সালমান ফারিসির মতো সাহাবারা ওইখানে যায় এবং সাহাবাদের নেতৃত্বে ইরানে ইসলাম আসে। তখন ইরান এবং ইরাক একসাথে ছিল ডেফিনেটলি, বাট বৃহত্তর ইরানের কথা বলছি। আমরা পার্সিয়ান এম্পায়ার, যে পার্সিয়ান এম্পায়ার 1000 বছর ধরে ছিল, সেই পার্সিয়ান এম্পায়ারের সমাপ্তি হয় মুসলমানদের হাতে। তারপরে উমাইয়াদরা 90 বছর অ্যাপ্রক্সিমেটলি কন্টিনিউ করে। উমাইয়াদরা 660 থেকে অ্যাপ্রক্সিমেটলি 750 পর্যন্ত কন্টিনিউ করে। তারপরে 750 থেকে উমাইয়াদরা যে স্টার্ট করে, সেই সময় সবচেয়ে বেশি মানুষ ইসলামে আসে। উমাইয়াদদের সময় কম আসছিল সুন্নি ইসলামে, কিন্তু আব্বাসীদের সময় সমানে মানুষ, এই পার্সিয়ানরা কিন্তু মোর দেন 90% ইসলামে আসে এবং সেটা ছিল সুন্নি ইসলাম। এবং তারপর থেকে আমরা যদি সেই 750 থেকে 1500 সাল পর্যন্ত বলি, শিয়াইজম ইরানের বা ইরাকের ডমিনেন্ট কোনো অংশই ছিল না। 1500 সালের পরে 1500 থেকে 1700-র মধ্যে জোরপূর্বক ইরানের কিছু চরমপন্থী শিয়া একটা গ্রুপ সুন্নি থেকে শিয়াতে কনভার্ট করে ফোর্সফুলি। তাদের অনেক আলেমকে হত্যা করা হয় এবং ওই 1500 থেকে 1700 সাল পর্যন্ত অটোমানদের সাথে ইরাক ইরানের কম্বাইন পার্সিয়ার প্রচুর পরিমাণে সংঘর্ষ এবং যুদ্ধ হয়, প্রায় 200 বছর বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে। এবং অটোমান এম্পায়ার খুবই আনহ্যাপি ছিল, কিন্তু পার্সিয়াকে তারা পুরোপুরি কখনো ডিফিট করতে পারে নাই, বিকজ পার্সিয়ান আর্মি হিস্টোরিক্যালি প্রচন্ড পাওয়ারফুল আর্মি। কেন ফোর্সফুলি সুন্নিদেরকে শিয়া করা হচ্ছে এই বিষয়ে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, ইমাম আবু হানিফা কোথা থেকে আসছে, ইমাম মুসলিম, ইমাম বুখারি কোথা থেকে আসছে, ইমাম সিবাবে যিনি প্রথম সবচেয়ে বিখ্যাত অ্যারাবিক গ্রামারের বইটা লিখে, উনি কোথা থেকে আসছে, ইমাম রুমি, ইমাম গাজ্জালি, সব এই ইরান ইরাকের এই পার্সিয়া থেকে আসছে। তাদেরকে ছাড়া তো আপনি ইসলামিক সভ্যতাকে আপনি কিভাবে চিন্তা করবেন? এখনো আমাদের নাদওয়াতুল ওলামা সহ বিভিন্ন জায়গায় অ্যারাবিকের পরে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজকে খুবই গুরুত্ব দেওয়া হয়, প্রচন্ড গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ এবং প্রচন্ড গুরুত্বপূর্ণ কালচার। সো ইরানের একটা মুসলমানের কষ্ট, আমরা যদি না ওরা তো শিয়া, ওরা তো কাফের, ওদেরকে নিয়ে কথা বলো না, আপনি পুরো ইতিহাসটাই তো দেখতেছেন না। ওদের তো শিয়া তো সেই মাত্র 500 বছর আগে শুরু হয়েছে, কিন্তু ওদের ইসলামের ইতিহাস তো আরো অনেক গভীর, আরো অনেক বড়, আরো অনেক সমৃদ্ধ। কিন্তু এখনকার ইরানের মানুষের যে কষ্ট, সেই কষ্টের সবচেয়ে ভয়ঙ্কর যে অপারেশনটা সিআইএ করে, অপারেশন এজেক্স, একটু ডিটেলসে বলি ঘটনাটা কি হইল। 1921 সালে শাহ আগের যে রাজত্ব ছিল, সেই রাজত্বকে বন্ধ করে দিয়ে শাহ প্রথম ক্ষমতায় আসে ইরানের মধ্যে, সে তার রাজত্ব কায়েম করে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইরানকে অনেকভাবে ইনভলভ করে ব্রিটিশরা বিভিন্ন অ্যাক্টিভ এঙ্গেজমেন্টে, সেখান থেকে ইরানের মধ্যে কিছুটা ডিস্টাবিলাইজেশন যখন স্টার্ট হয়, তখন ইরানের মানুষ হিস্টোরিক্যালি তারা ইন্টেলেকচুয়ালি অনেক শার্প, যেহেতু তাদের একটা খুব গ্রাউন্ডেড একটা কালচার, খুবই সমৃদ্ধ একটা কালচার এবং হিস্ট্রিয়াস, তারা ডেমোক্রেসি চায়, তারা চায় তাদের পছন্দ মতো কাউকে ইলেক্ট করবে। সেই কনটেক্সট থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1948-এর পরবর্তী সময়ে ইরানে এই আওয়াজটা তুলে যে আমরা একটা ডেমোক্রেসি করব, আমরা পার্লামেন্ট করব, আমরা একটা রাজতন্ত্র থেকে বের হয়ে আসবো, আমরা রাজতন্ত্র চাই না, আমরা একটা প্রপার ইলেকশন করব যেখানে পাবলিকের অপিনিয়ন মানুষ শুনবে। আমেরিকানদের তো খুশি হওয়ার কথা, তাই না? আমেরিকানদের তো পছন্দ করার কথা, তাই তো আমরা ডেমোক্রেসি চাই না, ইউরোপ ডেমোক্রেসি চায়। ইউরোপ চায় যে স্বাধীনতা, স্বাধীন মানুষের কণ্ঠস্বর শোনা যাক পার্লামেন্টে। দেখেন কি হইল, 1991 সালে ইলেকশন হইল। ওই ইলেকশনে মোসাদ্দেক জিতলো। মোসাদ্দেক ছিল অনেক বেশি জনপ্রিয়, ওর জনপ্রিয়তা কারো, ওর সাথে কেউ পারলই না। মোসাদ্দেক ছিল এমন একজন মানুষ যে কট্টর মুসলমান না, আবার কট্টর সে বামপন্থী না, সে কট্টর বামপন্থী বা ডানপন্থী হিসেবে তাকে দেখা যাবে না, কিন্তু সে খুবই যোগ্য ছিল, সে ইকোনমি বুঝতো, সে ইরানকে ভালোবাসতো, সে দেশপ্রেমিক ছিল, এই জন্য তার জনপ্রিয়তা ছিল। সে কিন্তু হুজুর মাওলানা ছিল না, আবার সে কিন্তু অর্থাৎ সে আমাদের ভাষায় শাপলাও ছিল না, শাহবাগও ছিল না, কিন্তু সে দেশকে ভালোবাসতো, যোগ্য ছিল, মানুষ তাকে ভালোবাসতো, মানুষ তাকে ভোট দিয়ে জিতাইলো। কিন্তু কি হইল, যখন মোসাদ্দেক জিতলো, সে তো দেখে হায় হায় এ কি অবস্থা, অদ্ভুত কাহিনী। কি অদ্ভুত কাহিনী? এত বছর ধরে ব্রিটিশ
কোম্পানি বিপি, এগেইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা মেগা কোম্পানি বিপি, তারা ইরানের পুরা তেল কন্ট্রোল করে। তেল কেমনে রিফাইন্ড হবে, তেল কি দামে বিক্রি হবে, কোথায় বিক্রি হবে, সবকিছু পুরা তেলের খনি, ইরানের তেলের খনি নিয়ে বসে আছে বিপি। মোসাদ্দেক সাহেব কি বললো, যেটা কেন করলো, সে দেখলো যে শাহ সাহেবকে বিভিন্ন রকম টুকরা ফুকরা, শাহ কোনো যোগ্য লিডার ছিল না, শাহকে কিছু টাকা দিয়া, অল্প টাকা দিয়া, 2 টাকা দিয়ে ধরেন আপনি 100 কোটি টাকার ব্যবসা করতেছে বিপি। তো মোসাদ্দেক বললো যে না, এটা তো হবে না, আমরা এটাকে ন্যাশনালাইজ করবো। সো সে সমস্ত তেলের খনিকে সে ন্যাশনালাইজ করলো। কেন সে ন্যাশনালাইজ করলো? সো দ্যাট ইরানের মানুষ যেন এই তেলের অধিকার তো তাদের, এর ইকোনমিক বেনিফিট তারা পাবে। তখন এই যে আমাদের বিপির সাথে কনফ্লিক্ট শুরু হইল। He was opposed by Britain's Sir Gladwin Jebb. Dr. Mossadegh, speaking in French, reiterated the Persian attitude to the oil dispute. বিপি একটা বিদেশি প্রতিষ্ঠান, বিপি কে মোসাদ্দেক বলল, বিপি তুমি গভর্নমেন্টের সাথে তুমি সম্পর্ক করো, তুমি অফিসিয়াল প্রসেসে আসো, আমরা আমাদের তেল তোমার কাছে অফিসিয়ালি বেচবো, ন্যাশনালাইজ করব, আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি উন্নত হবে, আমার দেশের মানুষ এটা বেনিফিটেড হবে। তোমরা কই থেকে আসছো? তোমরা আমার সাথে প্রপার চ্যানেলে আসো। তোমরা কেন বাইরের একটা ফরেন পার্টি এসে আমার দেশের তেল তুমি নিয়ন্ত্রণ করতেছো? তখন সাথে সাথে বিপি বলল, এটা তো আমাদের পছন্দ না। এই তো বিপির সাথে মোসাদ্দেকের সম্পর্ক খারাপ হয়ে গেল। তখন বিপির ওই মালিকদের ওইখানে হর্তাকর্তা নীতি নির্ধারক বসে আছে কারা? ওই ইউরোপে বসে আছে কে? চার্চিল সাহেব। চার্চিল সাহেব বলল যে ভাই এই তো হবে না, কারণ তার অলরেডি টাকা নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার টাকা সব শেষ হয়ে গেছে, আবার সমস্ত টাকা আছে আমেরিকার কাছে। তাই আমেরিকা তখন সুপার পাওয়ার, এবং আমেরিকার কাছে পৃথিবীর অর্ধেকের বেশি সম্পদ তখন আমেরিকার কাছে। আমেরিকার কাছে সমস্ত পাওয়ার চলে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ইউরোপের কাছে তখন টাকা নাই। তার মধ্যে আবার যদি বিপিএ এই তেলের ব্যবসা না পায় ইরানের, তখন ইউরোপের ইকোনমি কি হবে? তখন চার্চিল ফোন দিছে আমেরিকাকে। তখন আমেরিকা বলছে হ্যাঁ তাই তো, আসলে তো সিরিয়াস। আমেরিকাতে তখন সিআইএ মাত্র নতুন একটা কনসেপ্ট, তখনও সিআইএ অনেক বড় কনসেপ্ট না, নতুন কনসেপ্ট। সিআইএ কে দায়িত্ব দেওয়া হইলো যে তুমি এই গভর্নমেন্টের পতন করাও সরাসরি। কিন্তু এটা তো গণতন্ত্র, তুমি না গণতন্ত্র, তুমি তো মানুষের স্বাধীনতা চাও। কিসের স্বাধীনতা, কিসের কি? সবকিছুই হইলো তেল, স্বার্থ, টাকা। কি হইলো? সুন্দর মতো সিআইএ অপারেশন স্টার্ট করলো। 1953 মধ্যে প্রচুর পরিমাণে সিআইএ এজেন্ট নামলো তেহরানের এয়ারপোর্টে। নামার পরে তারা কি করলো? তারা বসে বসে প্রথমে টাকা দেওয়া স্টার্ট করলো। এবং এটা বলে রাখা ভালো, সিআইএ এর ডিক্লাসিফাইড প্রচুর পরিমাণে ডকুমেন্ট বের হয়েছে এই একটা কেসের উপরে, অপারেশন এজেক্স এর উপরে। দেখবেন যে 1950 থেকে 1975 এক্সন কই চলে গেছে। অর্থাৎ তারা আমেরিকা তাদের কোম্পানিকে ঢুকাইলো, কারণ তাদের কথা হইলো ভাই আমি যদি মাস্তানি করি, আমি যদি অপারেশন এজেক্স করি, আর তোমারে আমি কেন দিব, তুমি বাদ। সে কাট অফ করলো। এখনো দেখবেন গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ইউরোপ এবং আমেরিকার সম্পর্ক কত খারাপ হয়ে গেছে। এখনো দেখবেন কানাডা সুন্দর মতো চায়নার সাথে চুক্তি করছে, চায়নার পুরো ইভি মার্কেট চাইলেই কানাডাতে ঢুকতে পারবে। এদের অন্তর কখনো ঐক্যবদ্ধ না। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব তাওহীদের চিন্তায়, কাফের মুশরিকদের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব দুনিয়ার কিছু স্বার্থে। ওই স্বার্থে যখন ফাটল ধরবে, তাদের অন্তর ফাটল আপনি দেখতে পারবেন, কারণ তাদের অন্তরে আগে থেকেই ফাটল ছিল। এইভাবে করে ইরানের পুরা রেজিমটা তারা চেঞ্জ করলো, এবং শাহ যখন আসলো, সেই শাহকে তারা একটা ব্রুটাল ফোর্স তৈরি করে দিল সাওয়াত নামে। এই সাওয়াতের পুরা ট্রেনিংটা দিছে কারা? মোসাদ এবং সিআইএ এবং MI6, যাদের কাজই হইল মানুষকে টর্চার করা, সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না। শাহ প্রচুর পরিমাণে অশ্লীলতা, নেমোখারামি সবকিছু করলো। শাহ মনে করত যে অতিরিক্ত ইসলাম চর্চাকে শাহ বাধা দিত। কিভাবে বাধা দিত? কারণ সে মনে করতো ওইটা একটা ঐক্যবদ্ধ হওয়ার জায়গা। তো শাহ অবিচার, অনাচার, দুর্নীতি, গুণ খুম যা বলেন তার সর্বোচ্চ শাহ করলো 1953 থেকে 25 বছর, 1977 পর্যন্ত আমরা বলতে পারি। তারপর থেকে 1977 থেকে 1979 আস্তে আস্তে উত্থান হইল আয়াতুল্লাহ খোমেনির। একদিকে তারা ধর্মকে ভালোবাসা একটা বড় কমিউনিটি, আরেকদিকে তারা জাস্টিস চায়, তারা তাদের একটা দেশপ্রেমিক লিডার চায় যে দেশকে ভালোবাসবে। সেইখান থেকে আয়াতুল্লাহ খোমেনির উত্থান। আয়াতুল্লাহ খোমেনি এক্সাইল ছিলেন প্যারিসে, ফ্রান্সে। সেইখান থেকে 1977 থেকে 1979 মধ্যে মাঝখানে অনেক ঘটনা, কিন্তু 1979 বেসিক্যালি আয়াতুল্লাহ খোমেনি প্যারিস থেকে যখন আসেন, তখন কোটি কোটি মানুষ আয়াতুল্লাহ খোমেনিকে সাপোর্ট করে। ইনফ্যাক্ট এরকমও অনেকে সাপোর্ট করে যারা হিজাব পরতো না, যারা দাড়ি রাখতো না, যারা শিয়া সুন্নি বুঝে না। কেন? কারণ তারা শুধুমাত্র শাহ থেকে পরিত্রাণ পাইতে চাইছিল। কেন? কারণ তারা দেখছে শাহ ইকোনমি চালাইতে পারে না, দুর্নীতি করে, মানুষকে খুন
করে, হত্যা করে এবং সে তার নিজের দেশকে ভালোবাসে না। তারপরে যদি আপনি 2025 সাল পর্যন্ত দেখেন, আপনি দেখবেন আয়াতুল্লাহ খোমেনি যখন 1980 থেকে 1988 পর্যন্ত ইরান ইরাক যুদ্ধে, সেই যুদ্ধে সাধারণ মানুষ এই যুদ্ধটা চায় নাই, বা যুদ্ধটা এত বড় হোক চায় নাই। আমেরিকা ইসরায়েল চায় যে ইরান গৃহযুদ্ধে চলে যাক। আবার এটাও সত্যি যে ইরানের সাধারণ মানুষ তার গভর্নমেন্টের ব্যাপারে অতিষ্ঠ, কারণ তার গভর্নমেন্ট একটা লম্বা সময় ধরে অযোগ্য এবং অনেক আননেসেসারি প্রক্সি ওয়ারে গভর্নমেন্ট গিয়ে গিয়ে একটা ইকোনমিক ডিফিকাল্টিজ এর মধ্যে পড়ে গেছে। আবার আমেরিকা ওইদিকে স্যাংশন দিয়ে সর্বোচ্চ প্রেশার দিচ্ছে যেন ইরান ক্রিপলড হয়ে যায়। আশা করি ইরানের সামনের ভবিষ্যৎ আরো অনেক বেশি সুন্দর হবে এবং ইরান আস্তে আস্তে আবার সুন্নি ইসলামের দিকে ফেরত আসবে। ইরান, সৌদি আরব, টার্কি, কাতার, বাহরাইন সহ পুরা কুয়েত, পুরা ব্লকটার মধ্যে একটা সুন্দর স্বাভাবিক যুদ্ধের বাইরে একটা ইকোনমিক প্রগ্রেসের একটা পরিবেশ সৃষ্টি হবে। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।